আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমি প্রচারের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি এইচআর হাসিফ। আজকের আলোচনার টপিকস এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের পার্ট 2। ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম নিউটনের প্রায় দ্বিতীয় সূত্র পর্যন্ত। সেকেন্ড পার্টে আলোচনা করব যে সকল টপিকগুলো। প্রথমে আছে মহাকর্ষ বল, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, বিস্তারিত আলোচনা করব। দেন আছে ত্রয় সূত্র, মানে 3 নাম্বার নিউটনের তৃতীয় যে সূত্রটা সেটা। আর লাস্টে আছে গতি, গাড়ির উপর ঘর্ষণ, মানে পুরো একটা টপিকস নিয়ে করা আছে ঘর্ষণের উপর, সে ব্যাপারে কথা বলবো। তো সরাসরি ক্লাসে যাই। প্রথম যেটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ বলের প্রবক্তা বা মহাকর্ষ বলের উদ্ভাবক বিজ্ঞানী নিউটনকে বলা হয়। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ বলটা কিভাবে কাজ করে সেভাবে বলে। তো বিজ্ঞানী নিউটন যেভাবে বলা হয় মহাকর্ষ বলের ব্যাপারে সেটা হচ্ছে যে প্রথমত মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। বিজ্ঞানী নিউটন এটাকে তার একটা গাণিতিক রূপ দেয়। সেটা কিভাবে বলে? বিজ্ঞানী নিউটন প্রথমে বলে যে মহাকর্ষ বলটা দুইটা স্টেপে কাজ করে। একটা হচ্ছে যদি দুইটা বস্তু হয়, দুইটা বস্তু যার ভর, একটা ভর m1 একটার ভর m2, তাহলে কি হবে? দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা মানে যে মহাকর্ষ বলটা হবে সেটা হবে F, দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কার? বিজ্ঞানী নিউটনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে এই বস্তু দুইটা যতটুকু দূরত্ব অবস্থান করছে তাদের, এই দূরত্বকে আমি ধরলাম r, সরি বড় হাতের r ই দেই, যে দূরত্ব অবস্থান করছে। সেকেন্ড টপিকসটা হচ্ছে এই বলের মানটা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক আশা করি বুঝি। তাহলে বিজ্ঞানী নিউটন যেটা বুঝাইলো, প্রথমত হচ্ছে মহাকর্ষ বলের মানটা দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, দেন হচ্ছে তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকে যদি আমরা গাণিতিক একটা রূপ ধারণ করাই তাহলে কি দাঁড়ায়? F ইজিক্যাল টু, মানে F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। আমি এটাকে সরাসরি গাণিতিক একটা রূপ দিতে চলেছি। গাণিতিক রূপ দেওয়ার জন্য কি করা হয়? আমাদের সমানুপাতিক চিহ্নটা কোনোভাবেই থাকে না, তাহলে যেটা করতে হয় সমানুপাতিক চিহ্ন তুলে ফেলতে হয়। সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক অ্যাড করতে হয়। সেই ধ্রুবকটা হচ্ছে বড় হাতের জি, যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। যে এটার মান হচ্ছে 6.673 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। একক মনে রাখবা আস্তে আস্তে, বাট তোমার মানটা খুব জরুরি, যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে কি হলো? আমার কনস্ট্যান্ট মানে সমানুপাতিকের পরিবর্তে কনস্ট্যান্ট বসলো, দেন আমি লিখবো m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের সূত্র অনুসারে, মানে নিউটনের কথা অনুসারে মহাকর্ষ বলের একটা সূত্র। মহাকর্ষ বলটা কিভাবে কাজ করে? এখন মহাকর্ষ বলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু হবে, যে কোনো দুইটা বস্তু হতে হবে। এখানে একটা বস্তুকে দেওয়া আছে m1, একটা বস্তুকে দেওয়া আছে m2। এই দুইটা বস্তুর মধ্যে যদি কোনো একটা বস্তু পৃথিবী হয়, যদি কোনো একটা বস্তু পৃথিবী হয় তাহলে পৃথিবীকে আমরা ধরে নিলাম m, পৃথিবীর ভর। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা এটাকে লিখতে পারি F ইজিক্যাল টু G। একটা হচ্ছে অন্য কোনো বস্তু, একটা হচ্ছে অন্য কোনো বস্তু যেটাকে লিখলাম m, আর একটা হচ্ছে পৃথিবী যেটাকে লিখলাম বড় হাতের m, দেন লিখলাম r স্কয়ার। সো এই রূপটা আসে। এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। এখন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ছোট হাতের g সম্পর্কে একটা জিনিস জানি। ছোট হাতের g, যার মান হচ্ছে যেটাকে বলা হয় মহাকর্ষ ত্বরণ, সেটার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এই যে g হচ্ছে 9.8 ms ইনভার্স 2। এটা যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে বল F ইজিক্যাল টু mg, F ইজিক্যাল টু mg। এখন যদি এই দুইটা সূত্রের কম্পেয়ার করা যায় তাহলে আমরা কি লিখতে পারি? একটা হচ্ছে দিলাম, এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে এখন যেটা করা যায় সেটা হচ্ছে 1 ও 2 হতে পাই, এভাবে যদি লেখা যায় তাহলে লেখা হয় mg ইজিক্যাল টু g m ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে কি হয় দেখো, m আর m কাটা যায়, তাহলে লিখতে যায় g ইজিক্যাল টু g m ডিভাইডেড বাই r স্কয়ার। সূত্রটা একটু গুরুত্ব সহকারে দেখো। এটা হচ্ছে আমাদের সেই g যেটার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, যেটাকে বলা হয় মহাকর্ষ ত্বরণ। পৃথিবীতে যার মান হচ্ছে 9.8, কিন্তু মহাকর্ষ ত্বরণের মান পরিবর্তনশীল। উত্তর মেরুতে যার মান একটা হয়, দক্ষিণ মেরুতে যার মান একটা হয়, এরকম পরিবর্তন যেখানে পৃথিবীর ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সব দিকে একই না,
পৃথিবীকে বলা হয় কমলা লেবুর মতো চ্যাপ্টা, তার মানে ওর ব্যাসার্ধ কোনো দিকে বেশি কোনো দিকে কম, যেদিকে কম হবে জি এর মানটা সেদিকে বেশি হবে, আমরা এই সূত্র থেকে পাই। এই যে জি এর মানটা আমরা বের করেছি এখানে, এটা যে সূত্র থেকে বের করা হচ্ছে সেই সূত্রটা হচ্ছে এটা। তার মানে পৃথিবী কেন, অন্য যে কোনো গ্রহের যে কোনো অবস্থানে জি এর মান বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। কেন আমি বলছি যে পৃথিবীর ব্যাসার্ধ যেখানে কম সেখানে জি এর মান বেশি, তার কারণ হচ্ছে আমরা এখানে যদি সম্পর্কটা একটু খেয়াল করি, এই জি আর এই আর এর মধ্যে দেখো জি এবং আর পরস্পর ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, কোনো জিনিসের মান বাড়লে আর একটা জিনিসের মান কমবে, আর একটা জিনিসের মান কমলে আর একটা জিনিসের মান বাড়বে। এখানে যদি আর এর মান বেশি হয় তাহলে জি এর মান অবশ্যই কম হবে, আর এর মান যদি কম হয় তাহলে জি এর মান অবশ্যই বেশি হবে। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ভর খুব সুন্দর করে বলে দেওয়া আছে, একটু মুখস্থ করে নিবা, খুব জরুরি একটা জিনিস। পৃথিবীতে বাস করছি, পৃথিবীর ভর ব্যাসার্ধ জানা লাগবে। নেক্সট হচ্ছে এখানে যেহেতু আর এর মানটা কম সুতরাং জি এর মানটা বেশি হবে, এখানে আর এর মানটা বেশি সুতরাং এখানে জি এর মানটা কম হবে। কোশ্চেন হয় পৃথিবী থেকে উপরের দিক গেলে জি এর মান কমে কেন, কেন কমে সেটা এক্সপ্লেন করছে। এই মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান, এগুলো তোমাদের অবজেক্টিভের জন্য খুব কাজে দিবে, এগুলো মুখস্থ করে রাখতে হবে অবশ্যই। ফিজিক্স পড়লে এই সকল মানগুলো তোমার জানাই লাগবে। তো কোশ্চেনটা হলো যে পৃথিবীর উপরে গেলে জি এর মানটা কেন কম হয়। তো আমরা লিখবো জি ইজ ইকুয়াল টু, আমরা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা আমরা জানি। এখন মনে করলাম যে এই আর মানে কি, পৃথিবীর ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন যদি কোনো বস্তু পৃথিবী থেকে এরকম উচ্চতায়, মনে করলাম এরকম একটা উচ্চতায় উঠলো, যার উচ্চতা হচ্ছে এইচ, জানি না কত, 100 মিটার 200 মিটার 500 মিটার হইতে পারে, আমি ধরে নিলাম এইচ, তাহলে কি হতে হবে, এরকম উচ্চতায় আমি জি এর মানটা বের করছি। এখন আমি কি করব, তাহলে লিখবো জি সেম এম, পৃথিবীর ভর তোমার থাকবে, দেন আমি লিখবো আর এর সাথে কে যুক্ত হয়েছে, আর এর সাথে এইচ যুক্ত হয়েছে, তার উপর স্কয়ার। এখন খেয়াল করো আগে আমার জি এর মানটা ছিল 9.8 ms ইনভার্স 2, আগে আমার মান ছিল 9.8 ms ইনভার্স 2 যখন আর স্কয়ার ছিল। এখন দেখো আর এর সাথে এইচ যুক্ত হয়েছে, তার মানে কি এই মানটা আরো বেশি বেড়ে গেছে। এখন যদি এই মানটা বেশি বেড়ে যায় তাহলে জি এর মানটা অবশ্যই কম হতে হবে, কারণ জি এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। আশা করি মহাকর্ষ বল সম্পর্কে এবং জি সম্পর্কে পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। যদি এত কিছু ক্লিয়ার হয় তাহলে 3 নাম্বার সূত্রে যাব, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র যেটা, সেটাকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া কি প্রতিক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে যেদিকে তুমি বল প্রয়োগ করছো সেটা হচ্ছে ক্রিয়া, এবং তার বিপরীত দিকে যদি উল্টা বল প্রয়োগ করো সেটা হচ্ছে প্রতিক্রিয়া। নিউটনের তৃতীয় সূত্রতে এরকমই বলা হয় প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা যদি ম্যাথমেটিক্যাল রূপটা করতে চাই তাহলে এরকম দাঁড়ায় F1 = -F2, এরকমই দাঁড়ায়। এখন দেখো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের ওখানে সংরক্ষণশীল নীতি একটা পড়েছিলাম, ওই টপিকসটাতে একটু যাওয়া যায়। কিভাবে, মনে করো F = আমরা দ্বিতীয় সূত্রে কি জানি ma, তাহলে এখানে লিখতে পারি m1 a1, দেন এখানে লিখতে পারি m2 a2। নেক্সট যেটা করা যায় এটা হচ্ছে m1 a1 মানে কি v1 u1 ডিভাইডেড বাই t, মাইন্ড ইট t কখনো অন হবে না কারণ একই সময়ে দুইটা কাজ চলছে। তাহলে এখানে কি হবে মাইনাস m2, এখানে লেখা যায় v1 আচ্ছা v2 u2 ডিভাইডেড বাই t। তাহলে এখন দেখো এটা লেখা যায় m1 v1 m1 u1 is equal to minus m2 v2 plus m2 u2। এগুলো ট্রান্সফার করে নিই আমরা আমাদের মতো করে, তাহলে এটা দাঁড়ায় m1 v1 plus m2 v2 is equal to m1 u1 plus m2 u2। পছন্দ মতো একটু সাজাই নেব তাহলে হবে। আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিতে কি দেখেছিলাম, যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি একই হতে হবে। তো বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এটারই ব্যাখ্যা পাই, আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি একই হয়। তোমাদের তৃতীয় সূত্র থেকে এক্সাম্পল হিসেবে খুব ভালোভাবে দেওয়া যায় বন্দুকের পশ্চাৎ বেগ। একটা বন্ধু যখন ছোড়া হয় তখন বুলেট যে বেগে আগায়, তার মানে বুলেট সহকারে বুলেটের বেগ। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করে দিই। বন্দুক
বন্দুকে কি থাকে, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে বন্দুক নিজেই। তাহলে দেখো বুলেটের কি আছে, ভর আছে, সাথে বুলেট যে বেগে যায় সেটার বেগ আছে, দেন বন্দুকের একটা ভর আছে, বন্দুকের একটা বেগ আছে। এখন যদি এরকম হয় তাহলে দেখো বন্দুক কিন্তু ভারী, বুলেট কিন্তু হালকা। তার মানে কি, বুলেটের যে ভর তার তুলনায় বন্দুকের ভরটা বেশি, কিন্তু সূত্রটা আমাদের কি, F1 - F2, দুইটার বল মানে বন্দুকের ভরবেগ সামনের দিকে যতটুকু হবে, সরি পেছন দিকে যতটুকু হবে, বুলেটের ভরবেগ সামনের দিকে ততটুকু হবে। বুলেট যেহেতু ভারী সুতরাং তার বেগের মান বেশি হতে হবে। আর একটু ক্লিয়ার করি, মনে করো দুই পাশে, এক পাশে আছে 15, এক পাশে আছে, সরি দুই পাশেই আছে 15। এখন 15কে তুমি এভাবে গুণ করতে পারো, 3 গুণিত 5, আর করতে পারো 5 গুণিত 3। এই 3 যদি হয় ভর তাহলে তার বেগের মান হবে 5, আর এই 5 যদি হয় তার ভর তাহলে তার বেগের মান হবে 3। মানে আমি বলতে যাচ্ছি যার ভর বেশি হবে তার বেগ, সরি যার ভর কম হবে তার বেগ বেশি হবে, যার ভর বেশি হবে তার বেগ কম হবে, কারণ দুইটা কম্পেয়ার করে আমরা সংরক্ষণশীলতার নীতিটা পাই। তো বন্দুকের ক্ষেত্রে যে সূত্রটা বলা যায় সেটা হচ্ছে যে mv = mv, বা v - mv/m, যেটাকে বলা হয় বেগ। আর একটা কথা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের কথা বললে যেটা হয় সেটা হচ্ছে যে বন্দুক পেছন দিকে যে বেগে আসে এবং পশ্চাৎ বেগের মানটা অবশ্যই নেগেটিভ, অবশ্যই নেগেটিভ হতে হবে, কারণ পশ্চাৎ মান হচ্ছে পেছনের বেগ। ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমরা এই জিনিসটাই ক্লিয়ার হই। দেন যে টপিকসগুলো আছে এগুলো হচ্ছে আলোচনার টপিকস, এখানে ম্যাথমেটিক্যাল বা বোঝার মতো তেমন কিছু নাই। আমি আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করে দিই, 2-5টা মিনিট এক্সট্রা সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। প্রথমটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ ও ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ কি, একটা বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে, মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুর তলের উপর দিয়ে চলছে বা চলার চেষ্টা করছে, তাহলে এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে তলের সৃষ্টিটা হয়, মনে করো যে এটা একটা বস্তু এ আর নিচে আরেকটা বস্তু, এটা হচ্ছে বি। দুইটা বস্তু যদি একজন আরেকজনের উপর দিয়ে চলার চেষ্টা করছে, তার মানে ওদের মধ্যবর্তীতে একটাই তল তৈরি হবে, এবং সে তলে যে বাধাদানকারী বলটা তৈরি হবে, বাধাদানকারী বলের সৃষ্টি হবে, মানে যে বলটার কারণে বস্তুটা যাইতে কষ্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বল হচ্ছে এক ধরনের বাধাদানকারী বল। দুইটা বস্তুর মধ্যবর্তী তলে এক ধরনের বাধাদানকারী বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের প্রকারভেদ যেখানে লেখা আছে, আমি একটু ক্লাসটা খুব শর্টকাট করার জন্য জিনিসগুলো একটা লিখে রাখছি। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ, একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, একটা হচ্ছে প্রবাহ ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি, দুইটা বস্তু যদি স্থির থাকা অবস্থায় যদি একটা বস্তু আরেকটা বস্তুর উপরে থাকে দিয়ে যদি যে ঘর্ষণটা সৃষ্টি হচ্ছে, দুইটা স্থির বস্তুর মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ হচ্ছে যে একটা বস্তুর সাপেক্ষে, আমি ফার্স্ট মানে সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের বলেছিলাম অবস্থানের ওখানে সাপেক্ষ বস্তু নিয়ে। গতি বলতে হলে তোমাকে অবশ্যই কোনো একটা বস্তুকে সাপেক্ষ নিয়ে বলতে হবে। তাহলে কি হচ্ছে, একটা বস্তুর সাপেক্ষে যদি আরেকটা বস্তু গতিশীল থাকে দিয়ে এদের মধ্যে যে ঘর্ষণটা সৃষ্টি হবে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কি, আবর্ত মানে তো বুঝতে পারছি কোনো একটা জিনিস ঘুরছে, ঘূর্ণনশীল কোনো বস্তু একটা সাপেক্ষে আরেকটা বস্তু যদি ঘুরতে থাকে এই অবস্থায় যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হয় যে উপর থেকে তুমি এরকম দিতে পারো, ওই কি বলে প্যারাশুট অথবা ফ্যানের ক্ষেত্রে যে ঘর্ষণটা হয় সেটা আবর্ত ঘর্ষণ বলা যায়। প্রবাহ ঘর্ষণ, প্রবাহ ঘর্ষণ হচ্ছে একটা জিনিসের মধ্য দিয়ে আরেকটা জিনিস প্রবেশ করবে, যেমন মাছের যদি পানির ভেতর দিয়ে যায় তাহলে পানির সঙ্গে মাছের যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রবাহ ঘর্ষণ। তো ওকে, আশা করি মোটামুটি ক্লিয়ার। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত প্রবাহ, তোমরা জাস্ট সংজ্ঞাগুলো দেখবা আর অবজেক্টিভের জন্য জাস্ট একটা করে এক্সাম্পল মনে রাখবা। তারপর কি আছে, গাড়ির উপর ঘর্ষণের প্রভাব। একটা গাড়ি যে চলবে সেটার ক্ষেত্রে ঘর্ষণটা কিভাবে কাজ করে। অবশ্যই পৃথিবীতে যদি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু মানুষ চলাচল করতে পারতো না। আমি যেখানে দাঁড়ায় আছি এই ফ্লোরটার সাথে আমার পা স্থিতি ঘর্ষণে কাজ করছে, যদি ঘর্ষণ না কাজ করতো তাহলে কিন্তু আমি এখানে দাঁড়া থাকতে পারতাম না। দেন এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে, আমি ফ্লোরে যতটুকু বল প্রয়োগ করছি ফ্লোর আমাকে ঠিক উপরের দিকে ততটুকুই বল প্রয়োগ করছে, যার ফলে এটা নিউটনের থার্ড ল, যেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে কথা বলা হচ্ছে। তো গাড়ির উপর ঘর্ষণের প্রভাব, ঘর্ষণ পৃথিবীতে খুব জরুরি। তো কিভাবে কাজ করছে দেখো, ঘর্ষণের ক্ষেত্রে টায়ারের পৃষ্ঠ, প্রথমত হচ্ছে একটা গাড়ি যখন চলে তখন তার টায়ারের পৃষ্ঠটা
মাটির সঙ্গে মানে রোডের সঙ্গে ঘর্ষণ হইতে হইতে যায়, যদি ঘর্ষণ না হতো তাহলে কিন্তু টায়ারটা স্লিপ করতো, পিছলিয়ে যেত, যার ফলে ওখানে কিন্তু টায়ারটা সুন্দরভাবে যাইতে পারতো না। তো গাড়ির চলাচলের জন্য অবশ্য টায়ারের পৃষ্ঠের ঘর্ষণটা লাগবে, যেন হচ্ছে রাস্তার মসৃণতা। রাস্তা যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু গাড়ি ঠিকঠাক মতো চলতে পারবে না। ঘর্ষণের জন্য একটা লিমিট আছে, বেশি ঘর্ষণ হওয়া যাবে না, আবার কম ঘর্ষণ হওয়া যাবে না। কম ঘর্ষণ হলে সেটা স্লিপ করবে, বেশি ঘর্ষণ হলে সেই জিনিসটা চলতে পারবে না। তো একটা মোটামুটি লেভেল থাকা লাগবে রাস্তার মসৃণতা, মানে রাস্তাটা খুব তেল তেলে হওয়া যাবে না, একদম টাইলস এর মতো হওয়া যাবে না, মাঝারে একটা রূপ হওয়া লাগবে যেটাতে গাড়িটা খুব সুন্দরভাবে চলতে পারে, সেরকম মসৃণতা হওয়া লাগবে। দেন হচ্ছে ব্রেকিং বল। একটা গাড়ি চলাচলের জন্য গাড়ির বেগ কমানো বাড়ানোর জন্য অবশ্যই ব্রেক লাগে। তো ব্রেক করার সময় যদি সেখানে ঘর্ষণ বল কাজ না করে তাহলে কিন্তু চাকাটা স্লিপ করবে এবং সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে প্রবণতা হয়ে যায়, যার ফলে ব্রেকিং বলটা অবশ্যই ঘর্ষণের মধ্যে পড়ে। সেই তিনটা জিনিস তোমাদের গাড়ির ঘর্ষণের প্রভাবের ক্ষেত্রে খুব কাজে দেবে। নেক্সট হচ্ছে ঘর্ষণের হ্রাস বৃদ্ধি তুমি কিভাবে করতে পারো। লাস্ট টাইম কোশ্চেনে তোমাদের বলে দিচ্ছি এই জিনিসগুলো কি কি তোমাদের পড়া উচিত, সেটা অবশ্যই লাস্ট টাইম বলে দিচ্ছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘর্ষণের হ্রাস বৃদ্ধি, ঘর্ষণ কি করলে বাড়ে কি করলে কমে। তো এখানে দেখো, ঘর্ষণের যদি আমি হ্রাসের কথা বলি তাহলে হচ্ছে ঘর্ষণ হ্রাস মানে ঘর্ষণ কমে যাবে, তাহলে কি হবে, মসৃণ তল হওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে চাকার ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে ঘর্ষণ হ্রাস করার ক্ষেত্রে। দেন হচ্ছে বল বিয়ারিং ব্যবহার করা যাবে না, মানে হচ্ছে যদি তুমি ঘর্ষণ কমাতে চাও কোন একটা জিনিসে, ঘর্ষণ কমানোর বাড়ানোর ক্ষেত্রে জাস্ট একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। মানে যদি হ্রাসের ক্ষেত্রে হয় মসৃণ তল ব্যবহার করা যাবে তাহলে বৃদ্ধির ক্ষেত্রে সেটা যাবে না। আর দেন হচ্ছে চাকার ব্যবহার করা যদি হ্রাসের ক্ষেত্রে যায় তাহলে বৃদ্ধির ক্ষেত্রে যাবে না। বল বিয়ারিং যদি হ্রাসের ক্ষেত্রে করা যায় তাহলে বৃদ্ধির ক্ষেত্রে যাবে না, জাস্ট একটা আর একটার বিপরীত হবে। আমি একটু বলে ফেলি, এগুলো জাস্ট থিওরি, সম্পূর্ণ থিওরি, তোমরা জাস্ট পড়ে নিবা। একটা জিনিস জানতে হবে তোমাকে। লাস্টে একটা টপিকস আছে, সেটা হচ্ছে যে ওই কি বলে, ঘর্ষণ আমাদের জন্য একটা প্রয়োজনীয় উপদ্রব বা ঘর্ষণ আমাদের জন্য একটা প্রয়োজনীয় সিস্টেম, এরকম যদি কিছু বলা হয় তাহলে ওখানে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। তো কোশ্চেনগুলো একটু বলে দিই। প্রথমত বলতে পারে যে মহাকর্ষ বল কি, মহাকর্ষ বলের ব্যাখ্যা করো। তারপরে নিউটনের ওই যে সূত্রটা ওটা ব্যাখ্যা করতে বলতে পারে, আমি যেটা তোমাদের বের করে দেখালাম, অথবা জি এর মানটা বের করতে বলতে পারে। সুতরাং ম্যাথামেটিক্সটা সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে। তৃতীয় সূত্র কি বলতে পারে, তারপরে ওখানে বলতে পারে তৃতীয় সূত্রের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির প্রকাশ পায়, এটা ব্যাখ্যা করে দেখো। তখন তৃতীয় সূত্র F1 = -F2 থেকে m1 + m মানে u1 + m1 m2 u2 যে সূত্রটা আমরা পাইলাম ভরবেগের সংরক্ষণশীলতা, ওই সূত্রটা ব্যাখ্যা করতে হবে। নেক্সট ঘর্ষণের ক্ষেত্রে যেটা বলতে পারে, ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ কয় প্রকার, এগুলোর উদাহরণ চাইতে পারে, এগুলোর সংজ্ঞা চাইতে পারে। গাড়ির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা করো, খ নাম্বারে পড়তে পারে। গ ঘয়ে কখনোই তোমাদের থিওরি কোশ্চেন আসবে না ফিজিক্সে, সেটা আমরা জানি, ঠিক আছে। তো গ ঘয়ের জন্য আমাদের থিওরি কোশ্চেন করার দরকার নাই, আমরা ক্ষয়ের জন্য মোটামুটি প্রিপারেশন নেব। আর লাস্টে বলতে পারে ঘর্ষণের হ্রাসের জন্য কি করা হয়, বৃদ্ধির জন্য কি করা যায়, অথবা অবজেক্টিভ হতে পারে ঘর্ষণ হ্রাসের ক্ষেত্রে কোনটা দরকার, ঘর্ষণ বৃদ্ধির ক্ষেত্রে কোনটা দরকার, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।